হ্যালো এভরিওয়ান, তো আশা করি সবারই পড়াশোনা ভালোই চলছে। তো দেখো, আজকে হচ্ছে যে ভিডিও টপিকটা আলোচনা করব, এটা হচ্ছে ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের যে চ্যাপ্টার আছে 8.3 তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া, সেই চ্যাপ্টারটার সম্বন্ধে। ঠিক আছে, তো দেখো প্রথম প্রশ্নটা যা আছে, অধাতব পরিবাহের উদাহরণ। মানে এগুলো হচ্ছে ধাতু না, মানে অধাতব। ঠিক আছে, যেরকম এক নম্বর হচ্ছে গ্রাফাইট, যেটা পেন্সিলের মধ্যে থাকে, যেটা দিয়ে আমরা আর কি লিখি, পেন্সিলের যে অংশটা সেটা হচ্ছে গ্রাফাইট। আরেকটা হচ্ছে গ্যাস কার্বন। ঠিক আছে, এবার 2 নম্বর প্রশ্ন দেখো যে কি বলা আছে, যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে, যেসব যৌগিক পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং নতুন পদার্থ উৎপন্ন করে তাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। মানে যে যৌগিক পদার্থগুলো গলিত অবস্থায় অথবা জলে বা অন্যান্য কোনো জিনিসের দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে, এমনি কিন্তু করবে না সাধারণ অবস্থায়। ঠিক আছে, এবং নতুন পদার্থ উৎপন্ন করে তাদের হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হয়। উদাহরণ হিসেবে দেখো NaCl, HCl, HNO3, H2SO4 ইত্যাদি। এবার 3 নম্বর প্রশ্নটা যে আছে, যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কয়েকটা বৈশিষ্ট্য লেখো। তো এরা আয়নীয় প্রকৃতির যৌগ, তাপমাত্রা বৃদ্ধি পেলে তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পাবে। ঠিক আছে, এবং গলিত বা দ্রবীভূত অবস্থায় এরা আয়নে বিয়োজিত হয়। এই আয়নগুলি তড়িৎ পরিবহনের জন্য দায়ী। যখন আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোকে গলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় বানাবো, তখন হচ্ছে আয়ন তৈরি হবে। ঠিক আছে, যেরকম NaCl আছে, এটা Na+ আর Cl- আয়ন তৈরি হবে। এই আয়নগুলোই হচ্ছে তড়িৎ পরিবহন করে। এরপরে দেখো, যেটা 4 নম্বরের প্রশ্ন আছে, যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য ও মৃদু তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে পার্থক্য। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে, দেখো যে বিষয় করে লেখা হয়েছে, এরকম করে লিখলে নাম্বারটা বেশি দেয়। তো তড়িৎ পরিবাহিতা, তীব্র তড়িৎ বিশ্লেষ্য যে আছে এগুলো হচ্ছে উচ্চ হয়, আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য যে আছে এগুলো খুবই কম হয়। তারপরে দেখো যেটা আছে বিয়োজন। তো তীব্র তড়িৎ বিশ্লেষ্যগুলো সম্পূর্ণভাবে আয়নে বিয়োজিত হয়। ঠিক আছে, আর মৃদু তড়িৎ বিশ্লেষ্যগুলো আংশিকভাবে আয়নে বিয়োজিত হয়। এবার আয়ন ও অণু, তীব্র তড়িৎ বিশ্লেষ্য শুধুমাত্র আয়ন উপস্থিত থাকে, আর মৃদু তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে আয়ন আর অণু উভয়ই উপস্থিত থাকে। উদাহরণ হিসেবে তীব্র তড়িৎ বিশ্লেষ্য NaCl, HCl, HNO3, H2SO4, এটা হচ্ছে লবণ, এটা হচ্ছে অ্যাসিড, তিনটা আর কি। হ্যাঁ, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, এরা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো এবার দেখো, যেটা 5 নম্বরের প্রশ্ন আছে, যে ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে পার্থক্য। তো এটা যেটা আছে, যে বিষয় রাসায়নিক পরিবর্তন, ধাতব পরিবাহীগুলো যে আছে এরা তড়িৎ প্রবাহিত হলে কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না। ধাতব পরিবাহী যেরকম ধরে নাও লোহা, তামার তারটা যে আছে, ওর মধ্যে দিয়ে কারেন্ট গেলে সেটা কখনো পরিবর্তন হয়ে যাবে না তারটা। ঠিক আছে, আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীগুলোর মধ্যে তড়িৎ প্রবাহিত হলে রাসায়নিক পরিবর্তন ঘটে, এটা কিন্তু মনে রাখতে হবে। তারপরে হচ্ছে পরিবহনের মাধ্যম, ধাতব পরিবাহীতে কে কারেন্টটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, তো সেটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে মুক্ত ইলেকট্রন। ঠিক আছে, তামাটা যে আছে, তামার তার যে ব্যবহার করছে ওর মধ্যে দিয়ে কারেন্টটা যায়, কিন্তু কে নিয়ে যায় বলো তো? মুক্ত ইলেকট্রন। ঠিক আছে, যেগুলো দেখা যায় না কিন্তু থাকে। এবার তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মানে পরিবহনের মাধ্যম হচ্ছে মুক্ত ক্যাটায়ন ও অ্যানায়ন। ক্যাটায়ন আর অ্যানায়ন যে সৃষ্টি হয়, এরাই আর কি কারেন্ট তড়িৎ পরিবহন করে। এবার হচ্ছে দেখো উষ্ণতার প্রভাব। যদি উষ্ণতা বাড়লে তড়িৎ পরিবাহিতা কমে যায়। ধাতব তারটা যতটা গরম হবে, ঠিক আছে, ততটা তড়িৎ পরিবহনটা কমে যাবে ওর মধ্যে দিয়ে। আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে উষ্ণতা বাড়লে তড়িৎ পরিবাহিতা বাড়ে। এটা তো যেহেতু পার্থক্য, তাই অপোজিট হবে। ঠিক আছে, এবার দেখো ওই চ্যাপ্টারেরই টপিক, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তো তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? তো এটার অ্যান্সারটা হচ্ছে, গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়, এই প্রক্রিয়াকে হচ্ছে তড়িৎ বিশ্লেষণ বলে। মানে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যে জানলাম, ওই যখন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তৈরি করা হয়, নতুন নতুন পদার্থ সৃষ্টি হয় কারেন্ট পাঠিয়ে, ওই যে ঘটনাটা, ঠিক আছে, ওই প্রক্রিয়াটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। এবার দেখো যে তড়িৎ বিশ্লেষণ কিভাবে করা হয়। তো ছবি আঁকায় দেখা যাচ্ছে, ঠিক আছে, একটা বড় পাত্র নেওয়া হয়, পাত্রটার মধ্যে জল আর যেই জিনিসটা আমরা মেশাবো সেই জিনিসটা, ঠিক আছে, মনে করো লবণ মেশাবো। ঠিক আছে,
তারপরে দেখো যে এই যে পাত্রটা, এই পাত্রটার নাম হচ্ছে ভোল্টামিটার। এগুলো আসে যে তড়িৎ বিশ্লেষণ যে পাত্রে করা হয় সেই পাত্রটার নাম কি, তো এটা অ্যান্সারটা হয়ে যাবে ভোল্টামিটার। এবার ব্যাটারির যে তড়িৎদ্বারটা থাকবে একটা জানি আমরা, একটা মাইনাস একটা প্লাস। যেটা মাইনাস মানে ঋণাত্মক তড়িৎদ্বারের সঙ্গে যুক্ত থাকে সেটাকে বলা হয় ক্যাথোড, আর যেটা প্লাস মানে ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে সেটাকে বলা হয় অ্যানোড। ঠিক আছে, এবার দেখো যে 8 নম্বর প্রশ্নটা যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় সেটিকে কি বলা হয়, তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে ভোল্টামিটার বা তড়িৎ বিশ্লেষক কোষ। যে পাত্রটার মধ্যে আমরা তড়িৎ বিশ্লেষণ করব, ঠিক আছে, এই যে এই প্রশ্নটা আর কি, যে পাত্রটার মধ্যে তড়িৎ বিশ্লেষণ করা হয় সেটাকে ভোল্টামিটার বা তড়িৎ বিশ্লেষক কোষ বলা হয়। তো এবার দেখো যেটা 9 নম্বরের প্রশ্ন আছে যে তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো তড়িৎ বিশ্লেষণে আমরা কারেন্ট পাঠাচ্ছি আর অন্য কোনো পদার্থ উৎপন্ন হচ্ছে, তাই তো। তো এখানে হয়ে যাবে তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে আর কি রূপান্তরিত হয় এখানে। 10 নম্বর প্রশ্নটা যা আছে যে তড়িৎ বিশ্লেষণে কী ধরনের তড়িৎ প্রবাহ লাগে, তো এটা সমতড়িৎ প্রবাহ বা ডিসি কারেন্ট লাগবে, ঠিক আছে। তড়িৎ প্রবাহের সময় ডিসি কারেন্ট। এবার তড়িৎ বিশ্লেষণ একটি ড্যাশ প্রক্রিয়া, তো এটা অ্যান্সারটা হয়ে যাবে জারণ বিজারণ প্রক্রিয়া। যেটা ক্যাথোড আছে মানে মাইনাসের সঙ্গে যুক্ত সেখানে বিজারণ হয়, আর অ্যানোড যে আছে সেটাতে হচ্ছে জারণ হয়। এবার ওই চ্যাপ্টারেরই টপিক সেটা হচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণ করব আমরা, ঠিক আছে। তো দেখো যে 12 নম্বর প্রশ্নটা জলের তড়িৎ বিশ্লেষণে কোন ধাতুর তড়িৎদ্বার ব্যবহার করা হয়, তো এটা অ্যান্সার হচ্ছে প্লাটিনাম ধাতু। 13 নম্বর প্রশ্নটা দেখো যে জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করা হয়, মানে জলটা যে আছে এটা কোন পাত্রটাতে ঢালবো কিন্তু ওর সঙ্গে কী মেশাতে হবে, তো এটা হচ্ছে H2SO4 জল। 14 নম্বরের প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড অ্যানোডে কী কী উৎপন্ন হয়, তো ক্যাথোডে হচ্ছে হাইড্রোজেন আর অ্যানোডে অক্সিজেন। এটা মনে রাখার উপায়, এটা অ্যানোড, এ দেখো এখানেও অ আছে এখানেও অ আছে, অ্যানোডে অক্সিজেন, ঠিক আছে, আর ক্যাথোডে হাইড্রোজেন। আমরা তো জানি জলের সংকেত কী হয়, H2O, তো একটা হাইড্রোজেন উৎপন্ন হবে আর হচ্ছে অক্সিজেন উৎপন্ন হবে। তো ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন আর অ্যানোডে হচ্ছে অক্সিজেন। এবার এই দুটো যে উৎপন্ন হয় আয়তনের অনুপাতে উৎপন্ন হয় 2:1 এবং ভরের অনুপাতে হচ্ছে 1:8 অনুপাতে। এবার দেখো যেটা 15 নম্বরের প্রশ্ন আছে তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ লেখো, তো এটা কি কি কাজে লাগে তড়িৎ বিশ্লেষণটা, ঠিক আছে। তো 1 নম্বর হচ্ছে দেখো ধাতু নিষ্কাশনে। ধাতু নিষ্কাশন বলতে কোন কোন ধাতু নিষ্কাশন করা যায়, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদি ধাতু নিষ্কাশনে। 2 নম্বরটা হচ্ছে ধাতু বিশুদ্ধকরণে, তামার যে আছে তামার বিশুদ্ধকরণে কাজে লাগে তড়িৎ বিশ্লেষণ। তারপরে হচ্ছে তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিংয়ে হচ্ছে এই তড়িৎ বিশ্লেষণ আমরা ব্যবহার করি। এরপরে দেখো যেটা 16 নম্বরের প্রশ্ন আছে যে ব্লিস্টার কপার কি, তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে রাসায়নিক পদ্ধতিতে প্রাপ্ত অশুদ্ধ তামাকে হচ্ছে ব্লিস্টার কপার বলে। এতে প্রায় 97 থেকে 98% কপার থাকে। এবার 17 নম্বরের প্রশ্নটা যে অ্যানোড মাড কি, তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে অবিশুদ্ধ তামার তড়িৎ বিশোধনের সময় AU মানে সোনা, AG মানে সিলভার, ঠিক আছে, পিটি হচ্ছে প্লাটিনাম ইত্যাদি মূল্যবান ধাতুগুলি অ্যানোডের নিচে কাদার আকারে জমা হয়, একে হচ্ছে অ্যানোড মাড বলে। এই প্রশ্নটা আমাদের হচ্ছে মাধ্যমিক এক্সামে টেস্ট পেপারে এগুলো দেখাই যায় এই প্রশ্নগুলো, ঠিক আছে। অ্যানোড মাড কি, এবার দেখো যে অ্যানোড মাডের গুরুত্ব, তো অ্যানোড মাড থেকে বোঝা যাচ্ছে আমরা কি কি মূল্যবান জিনিস পাবো, গোল্ড পাবো, সিলভার পাবো, প্লাটিনাম পাবো ইত্যাদি মূল্যবান ধাতুগুলো সংগ্রহ করা যায়। মানে তামাটা যখন অবিশুদ্ধ অবস্থায় থাকে মানে তামার সঙ্গে এই জিনিসগুলো আর কি মিশে থাকে, গোল্ড, সিলভার, প্লাটিনাম, যেগুলো হচ্ছে খুবই মূল্যবান জিনিস। তারপরে দেখো যেটা 19 নম্বরের প্রশ্ন যে তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং কি, তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বেশি সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে হচ্ছে তড়িৎ লেপন বলে। মনে করো বেশি সক্রিয় ধাতুটা যা আছে তার উপরে কম সক্রিয় ধাতুর প্রলেপ দিতে হবে, এই প্রক্রিয়াটাকে হচ্ছে তড়িৎ লেপন বলে। এবার 20 নম্বরের প্রশ্ন যে তড়িৎ লেপনের উদ্দেশ্য, তো এটা হয়ে যাচ্ছে যে মরিচার হাত থেকে ধাতুকে রক্ষা করা আর ধাতুর সৌন্দর্য বৃদ্ধির জন্য তড়িৎ লেপন করা হয়। এবার 21 নম্বরের প্রশ্ন দেখো গিল্ডিং কি, কোনো বস্তুর উপর সোনার পাতলা প্রলেপ দেওয়াকে হচ্ছে গিল্ডিং বলে। মনে করো লোহাটা আছে সেটাকে ডুপ্লিকেট হিসাবে যদি উপরে সোনার প্রলেপ দেওয়া যায়, ঠিক আছে, তখন সবাই ভাববে যে ওটাই সোনা, তো এই পদ্ধতিটাকে কি বলে, সোনার প্রলেপ দেওয়ার পদ্ধতিটাকে গিল্ডিং, ঠিক আছে।
এবার তড়িৎ লেপনে কোনটা ক্যাথোড আর কোনটা আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করব। তো দেখো, যে বস্তুর উপর প্রলেপ দেওয়া হবে সেটি ক্যাথোড, ঠিক আছে, আর যে ধাতুর প্রলেপ দেওয়া হবে সেটি হচ্ছে অ্যানোড। মনে করো, তার মানে এই যে এখানে গিল্ডিংটা যে করব, সোনার প্রলেপ দিচ্ছি না, তো সোনাটা হয়ে যাবে অ্যানোড, ঠিক আছে, আর যে জিনিসটার উপর প্রলেপ দেবো সেটা হয়ে যাবে ক্যাথোড, ঠিক আছে। এখানে মনে রাখার নিয়ম দেখো, যেটা আমরা প্রলেপ দিব মানে সেটা তো অল্প ব্যবহার করতে হবে, তো অল্প দিয়ে অ্যানোড, ঠিক আছে, অ্যানোড হচ্ছে অল্প লাগবে, উপরে প্রলেপ দিতে হবে। বুঝতে পারা যাচ্ছে ব্যাপারটা? তো ঠিক আছে, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।